ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। মেরিট এডুকেয়ার আয়োজিত নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের একটা টপিকস নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে ক্লজ। বহুল আলোচিত এই টপিকসটি নিয়ে অনেক স্টুডেন্টরাই অনেক সংশয় প্রকাশ করে, অনেকের মধ্যে অনেক কনফিউশন কাজ করে, অনেকে বুঝতে পারে না। বইয়ের মধ্যে গাদা গাদা ইনফরমেশন থাকে, যার কারণে অনেকে বুঝে উঠতে পারে না যে আসলে ক্লজটা আমরা কিভাবে পড়ব। তো আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর ট্রাই করব যে কিভাবে খুব সিম্পলভাবে, খুব সহজভাবে ক্লজকে আয়ত্ত করা যায় এবং ক্লজ শেখা যায়। আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসটা তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণটুকু দেখো, তাহলে ক্লজ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা খুব সহজেই ক্লজ আইডেন্টিফিকেশন করতে পারবা। এবং আজকের ক্লাস শেষে আমি কিছু এক্সাম্পল দিব। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে কোনটা কোন ক্লজ। আমি বিশ্বাস করি তুমি যদি আজকের ক্লাসটা পুরোটা করো, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা। তো যাই হোক, চলো আমরা স্টার্ট করি ক্লজ। ক্লজ শেখার শুরুতে আমাদের জানতে হবে ক্লজ শব্দের অর্থটা কি। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্যের অংশ। একটা সেন্টেন্স যখন গঠিত হয় তখন কিভাবে গঠিত হয়? কতকগুলো ওয়ার্ড সম্মিলিত হয়ে একটা অর্থপূর্ণ বাক্য গঠন করে, তাই না? তো ওই কতগুলো ওয়ার্ড মিলেই কিন্তু একটা ক্লজ সৃষ্টি হয়। তাহলে ক্লজের সংজ্ঞাটা ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কতগুলো ওয়ার্ড মিলেই একটা ক্লজ সৃষ্টি হয়। অনেকগুলো ওয়ার্ডের সমষ্টিই হলো একটা ক্লজ। আমরা যতগুলো সেন্টেন্স দেখেছি এবং যতগুলো সেন্টেন্স দেখব, সবগুলো সেন্টেন্সের মধ্যেই কিন্তু ক্লজ উপস্থিত আছে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সেই কমপক্ষে একটা ক্লজ থাকবেই। দেখো, ক্লজের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। 1 নম্বর পয়েন্টে কি লিখেছি? প্রত্যেকটি সেন্টেন্স কমপক্ষে একটি ক্লজ দ্বারা গঠিত। মানে সেন্টেন্সে একটা ক্লজ থাকবেই, মাস্ট। আরেকটা কথা, প্রত্যেকটি ক্লজে একটি করে সাবজেক্ট এবং একটি করে ভার্ব থাকবে। 3 নম্বরে কি লিখেছি? কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টে কিন্তু হিডেনও থাকতে পারে। আচ্ছা, আমরা নর্মালি একটা সেন্টেন্স কল্পনা করি যে আই লাইক টু ডু গার্ডেনিং। আই লাইক টু ডু গার্ডেনিং। এই সেন্টেন্সটা তুমি কল্পনা করো, এই সেন্টেন্সটা এখানে কি একটা ক্লজ হয়নি? হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু একটা ক্লজ আছে। কেন ক্লজ আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো ওয়ার্ড মিলিত হয়েছে এবং এখানে একটি সাবজেক্ট উপস্থিত আছে, পাশাপাশি একটি ভার্বও কিন্তু উপস্থিত আছে। তার মানে আমরা যে প্রথম কথাটি এখানে লিখেছিলাম, প্রত্যেকটি সেন্টেন্সে কমপক্ষে একটি করে ক্লজ দ্বারা গঠিত হবে। সো এটা একটা সেন্টেন্স, তার মানে কি এই অংশটুকু কিন্তু একটা ক্লজও হয়েছে, তাই না? একটা ক্লজ হয়নি? তারপরে কি বলেছিলাম? প্রত্যেকটি ক্লজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। তো এইগুলা দেখে আমি কিন্তু বুঝতে পারি যে এটা একটি ক্লজ। তাহলে ক্লজের প্রাথমিক ধারণাটিকে আমরা বুঝতে পারলাম। ক্লজ মানে কি? কতগুলো ওয়ার্ডের সমষ্টি, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস। কতগুলো ওয়ার্ড মিলিত হয়ে একটা ক্লজ তৈরি হয়। একটা সেন্টেন্সে কিন্তু একের অধিকও ক্লজ থাকতে পারে, তবে সেটা আমরা একটু পরেই দেখব। তাহলে ক্লজ কাকে বলে এটুকু তো আমরা অন্তত বুঝলাম, তাই না? ক্লজ কেমন এবং ক্লজ কি, এটা যখন আমাদের শেখা হয়ে গেল, আমাদের পরবর্তী জানার বিষয়টা হচ্ছে ক্লজের কয়টা টাইপ আছে বা ক্লজ কত প্রকার, এটা আমাদের জানা দরকার। আমরা জানি ক্লজ মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ,
একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এই 3 প্রকার ক্লজ থাকা সত্ত্বেও আমরা আজকে ক্লজের প্রেজেন্টেশনটা একটু ভিন্নভাবে করব। কিভাবে? আমরা প্রকারভেদ অনুযায়ী না গিয়ে আমরা টাইপ অনুযায়ী শিখব। ক্লজকে যদি আমরা অর্থগত দিক থেকে 2টা টাইপে ভাগ করি, অর্থগত দিক থেকে যদি আমরা ভাগ করি তাহলে মূলত আমরা কয়টা টাইপ পাচ্ছি? 2টা। তো এখানে লিখি ক্লজ। এই ক্লজকে আমি ভাগ করব কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে। এখানে লিখি অর্থের ভিত্তিতে। তো অর্থের ভিত্তিতে যদি আমি ক্লজকে ভাগ করি কয়টা অংশ পাবো? 2টি। একটা পাবো হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে স্বাধীন ক্লজ, আর একটা কি আছে? পরাধীন ক্লজ। স্বাধীনের ইংরেজি কি? স্বাধীনের ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীনের ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্ট। তার মানে একটা ক্লজ অর্থের ভিত্তিতে একটা পাচ্ছি স্বাধীন, যার ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং অর্থের ভিত্তিতে ক্লজের আরেকটা ভাগ আমরা টাইপ পাচ্ছি, সেটা হচ্ছে পরাধীন, যার ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের পার্থক্য তো মোটামুটি আমরা সবাই জানি, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে স্বাধীন, যে কারোর উপরে নির্ভর করে না। আর ডিপেন্ডেন্ট মানে কি? যে পরাধীন, যে পরের উপরে ডিপেন্ড করে, তাকেই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট বলি, তাই না? তো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তারই আরেকটা নাম আছে। কি নাম আছে? তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যে ডিপেন্ডেন্ট ক্লজ তার একটা নিকনেম আছে, যার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি শিখলাম? অর্থের ভিত্তিতে ক্লজের টাইপ হচ্ছে 2টা। ক্লজের টাইপ কয়টা? 2টা টাইপ। কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে। তো অর্থের ভিত্তিতে ক্লজের 2টা টাইপ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি একটু আগে বললাম যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থ যে ক্লজটি নিজেই স্বাধীনভাবে চলতে পারে। মানে এই ক্লজটি তার অর্থ প্রকাশ করার জন্য কারোর উপর ডিপেন্ড করে না। এই যে ক্লজটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজটি নিজের মানে প্রকাশ করতে পারে না, এ নিজের মানে প্রকাশ করতে অক্ষম, তাহলে একে আমরা কি বলবো? একে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কি শিখলাম? যে এ নিজের মানে প্রকাশ করতে পারে, নিজের মানে প্রকাশ করতে পারে। আর এইটা কি? এর নিজের অর্থ প্রকাশ করতে, নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এখন যদি আমি এই প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞা জিজ্ঞাসা করি তোমাকে, তাহলে তুমি কি বলবা? যে ক্লজটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে, সহজ কথাই। আর যে ক্লজটি নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে, সেই ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এই ক্লজের 2টা টাইপ কি তোমরা বুঝতে পারছো? এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটি শেখানোর ট্রাই করব। এখন আমরা প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে জানব। প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞা একটু আগে আমরা শিখে আসছি না? প্রিন্সিপাল ক্লজটা আসলে কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যেটাকে আমরা স্বাধীন ক্লজ বলি। মানে এ নিজের মানে প্রকাশের জন্য কারোর উপরে ডিপেন্ড করে না। তো আমি কিছু এক্সাম্পল দেখি। ধরো একটা এক্সাম্পল, যে I like the dress.
আরেকটা এক্সাম্পল লিখি, ক্যান ইউ হেল্প মি। আরেকটা এক্সাম্পল লিখি, আই লাইক টু ডু গার্ডেনিং। আচ্ছা, এখানে আমরা 3টা সেন্টেন্স লিখছি। 3টা সেন্টেন্সের বাংলা অর্থ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এখানে কি লেখা আছে? আই লাইক দ্য ড্রেস। এই সেন্টেন্সটা দেখো, আই লাইক দ্য ড্রেস অর্থ আমি ড্রেসটি পছন্দ করি। এখন তোমরা বলো তো, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি এটা কি তোমরা বুঝতে পারোনি? মানে এই সেন্টেন্সটা কি তার নিজের অর্থটা প্রকাশ করতে পারেনি? আই লাইক দ্য ড্রেস, আমি ড্রেসটি পছন্দ করি, হ্যাঁ, এর কমপ্লিট সেন্সটি কিন্তু প্রকাশ করতে পারে, এর কমপ্লিট অর্থটা কিন্তু এ প্রকাশ করতে পারে। তাহলে আমরা একে কি বলতে পারি? যেহেতু এর নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাহলে আমরা একে বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। পিসি অর্থ প্রিন্সিপাল, সিতে অর্থ ক্লজ। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এই সেন্টেন্সটাও কিন্তু নিজের কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে। তাহলে এটাকেও আমরা কি ক্লজ বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখানে আরেকটা দেখো, আই লাইক টু ডু গার্ডেনিং। আমি গার্ডেনিং করতে পছন্দ করি। এই যে কথাটা বলছি, এই কথাটা বলতে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করছি, কমপ্লিট অর্থটা কি তুমি বুঝতে পারোনি? অবশ্যই বুঝতে পারছো। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি বলি এই ক্লজটা কোন ক্লজ হবে, তখন তুমি কি বলবে? প্রিন্সিপাল ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে যদি আমি তোমাকে দুটা কথা বলতে বলি, তুমি ফার্স্ট অফ অল কি বলবা? প্রথমেই বলবা প্রিন্সিপাল ক্লজ নিজেই নিজের মানে প্রকাশ করতে পারে। তারপরে কি বলবা? যে এ নিজের মানে প্রকাশ করার জন্য কারোর উপরে নির্ভর করে না। তো প্রিন্সিপাল ক্লজ কি জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো।